আজ আমরা একটা বিশেষ বিধানসভা কেন্দ্রকে খুব কাছ থেকে দেখব, হাওড়ার জগৎবল্লভপুর। আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলা নয়, বরং আমরা চেষ্টা করব ডেটা আর তথ্যের ওপর ভিত্তি করে এখানকার শাসন ব্যবস্থা আর সাধারণ মানুষের মনের কথা, এই দুটোর ভেতরের রসায়নটা বুঝতে। চলুন এই বিশ্লেষণটা শুরু করা যাক। তো এই জগৎবল্লভপুর দক্ষিণবঙ্গের সমভূমিতে থাকা একটা কেন্দ্র। এটা কিন্তু শুধু ম্যাপের উপর একটা দাগ বা একটা নির্বাচনী এলাকা নয়, এর আসল পরিচয় হলো এর মাটি, এর পাশ দিয়ে বয়ে চলা হুগলি আর রূপনারায়ণ নদী, আর এখানকার মানুষের জীবনের সাথে জড়িয়ে থাকা হাজারো গল্প। কিন্তু একটা প্রশ্ন ওঠে, যখন কথা বলার সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন একটা সমাজ, একটা জনগোষ্ঠী কি করে নিজেদের মনের কথা জানায়? ভোটের মাধ্যমে, নাকি নীরব প্রতিবাদের মধ্যে দিয়ে, অথবা হয়তো দীর্ঘদিনের জমে থাকা উপেক্ষার দীর্ঘশ্বাসে? এই বিশ্লেষণের গভীরে গিয়ে আমরা সেই সম্মিলিত কণ্ঠস্বরটা শোনার চেষ্টা করব। কোনো জায়গার রাজনীতিকে যদি বুঝতে হয়, তাহলে সবার আগে তার মাটি আর মানুষকে বোঝাটা খুব জরুরি। চলুন জগৎবল্লভপুরের সেই রাজনৈতিক জমি আর তার সামাজিক গঠনটা বোঝার চেষ্টা করি। এই যে এলাকাটা, এটা কিন্তু হুগলি আর রূপনারায়ণ নদীকে ঘিরে তৈরি হওয়া একটা উর্বর সমভূমি। এখানকার মানুষের জীবন, চাষবাস, অর্থনীতি সবকিছুই এই নদীগুলোর ওপর নির্ভর করে চলে। কিন্তু এই আশীর্বাদেরই একটা উল্টো পিঠ আছে। নিয়মিত নদী ভাঙন আর যখন তখন বন্যার ভয় এখানকার মানুষের জীবনের একটা কঠিন সত্যি। এখানকার সমাজটা কেমন, সেটাও বোঝাটা খুব দরকারি। দেখুন, জগৎবল্লভপুরে মোটামুটিভাবে ৭০% হিন্দু আর ৩০% মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকেন, আর মোট জনসংখ্যার মধ্যে প্রায় ২০% মানুষ তফসিলি জাতিভুক্ত। এই সামাজিক আর ধর্মীয় সমীকরণটাই কিন্তু এখানকার রাজনৈতিক গতিপ্রকৃতির একটা বড় চালিকা শক্তি। এবার চলুন মানুষের দিক থেকে সরে এসে তাদের প্রতিদিনের যে সমস্যা, সেগুলোর দিকে একটু নজর দিই। মানে, মাটির ওপরে স্তরের নিচে যে ফাটলগুলো তৈরি হয়েছে, যে ক্ষোভগুলো জমে আছে, সেগুলো আসলে কি? এখানকার মানুষের মূল ক্ষোভগুলো কিন্তু জড়িয়ে আছে উন্নয়নকে ঘিরেই। ন্যাশনাল হাইওয়ে ৬ আর ২-এর মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর অবস্থা বেহাল, যা যোগাযোগ ব্যবস্থাকে প্রায় শেষ করে দিয়েছে। নদী বাঁধগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না, তাই বর্ষা এলে মানুষের জীবনজীবিকা সব বিপদের মুখে পড়ে। এর সাথে যোগ হয়েছে মারাত্মক গ্রামীণ বেকারত্ব আর আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি, যা কৃষকদের কোমর ভেঙে দিচ্ছে। আর এর মধ্যেই দুর্নীতির একটা অনন্য বড় অভিযোগ গোটা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। অঙ্কটা শুনলে অবাক হতে হয়, প্রায় ১০,০০০ কোটি টাকা। এটা পশ্চিমবঙ্গের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, মানে রেশন দুর্নীতির সাথে জড়িত। যখন এত বড় দুর্নীতির অভিযোগ ওঠে, তখন সেটা শুধু একটা আর্থিক কেলেঙ্কারি থাকে না, এটা মানুষের ভালো করার যে ব্যবস্থা, তার উপর থেকে বিশ্বাসটাকেই নষ্ট করে দেয়। আসলে সাধারণ মানুষের ভরসার ভিতটাই তো হলো মর্যাদার প্রতিশ্রুতি। যখন সেই বিশ্বাসটা ভেঙে যায়, তখন পুরো সিস্টেমটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠে যায়। আমাদের সংবিধানে মানুষের মর্যাদা পাওয়ার অধিকার একটা মৌলিক বিষয়, আর জনপ্রতিনিধিদের প্রতিটি কথায়, প্রতিটি কাজে সেটা প্রতিফলন থাকা উচিত। তো মানুষের এই যে এত ক্ষোভ, এত আশা আকাঙ্ক্ষা, এত বিশ্বাসভঙ্গ, ভোটের বাক্সে এর প্রতিচ্ছবিটা ঠিক কেমন ছিল? চলুন সেইটা একটু দেখি। আমরা ভোটের ফলাফলকে শুধু সংখ্যা হিসেবে দেখব না, বরং মানুষের সম্মিলিত প্রতিক্রিয়ার একটা প্রতিধ্বনি হিসেবে বোঝার চেষ্টা করব। আমরা যদি ২০১৬ সালের বিধানসভা ভোটের দিকে তাকাই, তাহলে দেখব ক্ষমতাসীন দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছিল প্রায় ৪৮.৭% ভোট। তখন প্রধান বিরোধী দল ছিল সিপিআইএম, তাদের ঝুলিতে ছিল প্রায় ৩৭% ভোট, আর বিজেপি পেয়েছিল প্রায় ৯.৫%। এখান থেকেই এখানকার রাজনৈতিক প্রেক্ষাপটের শুরু। কিন্তু ঠিক ৫ বছর পর ২০২১-এ এসে ছবিটা বলতে গেলে একেবারে পাল্টে গেল। দেখুন, ক্ষমতাসীন দলের ভোট কিন্তু প্রায় একই জায়গায় থাকল। আসল খেলাটা হলো বিরোধী পরিসরে। সিপিআইএমের ভোটটা প্রায় পুরোটাই ভেঙে গেল, আর প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এলো বিজেপি, প্রায় ৩৭% ভোট নিয়ে। একই সাথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ প্রায় ১১% ভোট পেয়ে বিরোধী ভোটকে আরও ভাগ করে দিল। মানে, এটা শুধু ভোটের সংখ্যার বদল ছিল না, এটা ছিল বিরোধী শক্তির একটা সম্পূর্ণ পুনর্বিন্যাস, যা গভীর অসন্তোষের দিকেই ইঙ্গিত করে। এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো ভোটারদের উপস্থিতি। বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার হার থাকে ৮৩ থেকে ৮৬% মতো, যা সাংঘাতিক বেশি। কিন্তু লোকসভা নির্বাচনে সেটাই কমে দাঁড়ায় ৭৬ থেকে ৭৮%। এই যে ফারাকটা, এটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দেয় যে রাস্তা, বাঁধ বা রেশনের মতো রাজ্যের স্থানীয় ইস্যুগুলোই এখানকার মানুষের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার চলুন
ক্ষমতাসীন দলের যে শাসন ব্যবস্থা তার একটা ব্যবচ্ছেদ করা যাক, একদম নিরপেক্ষভাবে। দেখব তাদের সিস্টেমের শক্তি কোথায় আর দুর্বলতাই বা কোথায়। এই স্লাইডটা দেখলে পুরো ছবিটা পরিষ্কার হবে। একদিকে যেমন এদের শক্তি হচ্ছে গ্রাম পঞ্চায়েত লেভেলে একটা মজবুত নেটওয়ার্ক আর রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প, আবার অন্যদিকে দুর্বলতা বা চ্যালেঞ্জগুলো কিন্তু কম নয়। যেমন কাটমানির মতো দুর্নীতির অভিযোগ, খুব খারাপ স্থানীয় পরিকাঠামো, দলের ভেতরের গোষ্ঠীকন্দল আর বিভিন্ন কেলেঙ্কারির পর মানুষের বিশ্বাসের অভাব। তাহলে আমরা যদি একটা সহজ স্কোরকার্ডে পুরো ব্যাপারটাকে মাপি, তাহলে কি দাঁড়ায়? কল্যাণমূলক প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের পারফরম্যান্স মাঝারি, কিন্তু রাস্তাঘাট বা বাঁধের মতো পরিকাঠামো তৈরির ক্ষেত্রে আর মানুষের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে তাদের স্কোর বেশ কম। তার মানে আসল সমস্যাটা হলো প্রতিশ্রুতি আর কাজ করে দেখানোর মধ্যে একটা বড় ফারাক। তো এই যে এত সমস্যা, এত ঘাটতি, এর জবাবে একটা বিকল্প রণকৌশল কেমন হতে পারে? চলুন সেটা দেখি। এটা কিন্তু কোনো নির্দিষ্ট দলের প্রচারকপত্র নয়, বরং মানুষের সমস্যা সমাধানের একটা তাত্ত্বিক মডেল। এই যে কৌশলটা, এটা মূলত 4টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো জবাবদিহিতা, মানে দুর্নীতির অভিযোগগুলোকে তথ্য প্রমাণসহ মানুষের সামনে আনা। দ্বিতীয়, স্থিতিশীলতা, মানে কেন্দ্রীয় সরকারের ভালো প্রকল্পগুলোর সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া। তৃতীয়, উদ্ভাবন, মানে আধুনিক প্রযুক্তি আর ডেটা ব্যবহার করে মানুষের কাছে পৌঁছানো। আর চতুর্থ হল সুরক্ষা, মানে আইনশৃঙ্খলা আর নারী সুরক্ষার মতো বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। এই পুরো কৌশলটার আসল শক্তি কিন্তু লুকিয়ে আছে এর মানিয়ে নেওয়ার ক্ষমতার মধ্যে। মানে মানুষের আসল সমস্যাগুলো কি সেটা খুব তাড়াতাড়ি বুঝে নেওয়া, আর সে অনুযায়ী দলের সব সম্পদ আর কৌশলকে নতুন করে সাজিয়ে সঙ্গে সঙ্গে সমাধান করা। এটা একটা ডাইনামিক সিস্টেম, কোনো বাধাধরা পুরনো পদ্ধতি নয়। এরই একটা দারুণ উদাহরণ হল ডিজিটাল ক্যাডার গ্রিড। ব্যাপারটা আর কিছুই না, পুরনো দিনের কর্মীদের সাথে নতুন প্রযুক্তির একটা মেলবন্ধন। সরল অ্যাপের মতো ডেটা প্ল্যাটফর্ম ব্যবহার করে একেবারে বুথ লেভেলে প্রত্যেকটা ভোটারের সাথে যোগাযোগ করা হয়, তাদের সমস্যা বোঝা হয়, আর সেই তথ্যকে খুব দ্রুত কার্যকারী পদক্ষেপে বদলে ফেলা হয়। কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করার সাথে সাথে একটা বড়সড় নৈতিক প্রশ্ন জুড়ে আছে। দেখুন, মানুষের ব্যক্তিগত তথ্য আসলে একটা আমানতের মতো। ভারতের নতুন তথ্য সুরক্ষা আইন অনুযায়ী যে কোনো তথ্য ব্যবহার করার আগে তার সম্মতি নেওয়াটা বাধ্যতামূলক। তাই জনসাধারণের মধ্যে কিভাবে ডেটা সংগ্রহ আর ব্যবহার করা হচ্ছে সেটা প্রত্যেক নাগরিকের প্রতি একটা বিরাট দায়িত্ব। এই রণকৌশলটা কিন্তু ফাঁকা বুলি নয়, এর ভিত্তি হল কিছু খুব নির্দিষ্ট উন্নয়নের প্রতিশ্রুতি। ঠিক সেই সমস্যাগুলোর সমাধান জানি আমরা শুরুতে কথা বলছিলাম, যেমন ন্যাশনাল হাইওয়ে 6 আর 2 চওড়া করা, ভেঙে পড়া সীতাপুর ব্রিজ নতুন করে বানানো, একটা কৃষি প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি করে বেকারত্ব কমানো, আর কেন্দ্রীয় প্রকল্পগুলোকে আরও দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা এখন আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জগৎবল্লভপুরের এই গভীর বিশ্লেষণ থেকে আমরা বৃহত্তর অর্থাৎ জনকেন্দ্রিক নেতৃত্বের জন্য কি শিখতে পারি, কারণ আসল শাসন ব্যবস্থা তো শুধু ভোটের দিনের জন্য নয়, তা ভোটের অনেক ঊর্ধ্বে। তাহলে জগৎবল্লভপুরের সাধারণ মানুষের কাছে এই যে এত প্রতিশ্রুতি, এর বাইরে সুশাসন কথাটার আসল মানেটা কি? এই প্রশ্নটা শুধু জগৎবল্লভপুরের জন্য নয়, আমাদের সবার জন্য। এর উত্তরটা কোনো কঠিন রাজনৈতিক কেতাবে নেই। উত্তরটা লুকিয়ে আছে মানুষের খুব সাধারণ চাওয়া পাওয়ার মধ্যে। এর মানে হল এমন একটা রাস্তা যা বর্ষায় ভেঙে পড়বে না, এমন একটা বাঁধ যা তাদের ঘরবাড়িকে বন্যা থেকে বাঁচাবে, তাদের ফলানো ফসলের একটা ন্যায্য দাম, আর সবথেকে বড় কথা, এমন একটা ব্যবস্থা যার ওপর তারা ভরসা করতে পারে। দিনের শেষে মানুষ তো এটুকুই চায়। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgara@blueprintstrategies.ai or call 080-420-41602. Purpose Beyond Politics.